আজকে ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টারের খুব ক্ষুদ্র একটা অংশ পড়ব। আমরা অল্প অল্প করে অংশ পড়ব যাতে যেটুকুনি পড়ব সেটুকুনি একবারে নিখুঁতভাবে হয়। তো প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবেশ সম্পর্কে ভাবনা। এই চ্যাপ্টারেতে মেইনলি যেগুলো আছে সেগুলো হচ্ছে খুব ইনফরমেটিভ, অর্থাৎ যেগুলো আছে সেগুলো বোঝার থেকে তোমাদেরকে মনে রাখতে হবে বেশি। যদিও আমরা যখন ফিজিক্স পড়ছি, ফিজিক্যাল সায়েন্স পড়ছি, তার মানে সেখানে তোমার বোঝার তো জিনিস আছেই, কিন্তু বিশেষ করে এই চ্যাপ্টারে তোমরা ভূগোলেও পাবে, মনে রাখার বিষয় বেশি আছে। তো এই চ্যাপ্টারেতে মেইনলি আমরা বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। বায়ুমণ্ডলে কী কী থাকে, সেখানে কী কী সমস্যা হয়, সেই সমস্যাগুলোকে কী করে সমাধান করব, সেইগুলোকে নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশ কাকে বলে। অনেক সময় বলে না ভালো পরিবেশ, খারাপ পরিবেশ। এরকম পরিবেশ মানে কি? পরিবেশ মানে হচ্ছে যে কোনো প্রাণী বা উদ্ভিদ তার জীবনচক্রে যে কোনো সময়ে যে সকল সজীব বা জড় উপাদানগুলি দ্বারা প্রভাবিত হয় তাদের সমষ্টিকে পরিবেশ বলে। অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ এদের বেঁচে থাকার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার পড়ে, সেই জিনিসগুলোকে একত্রিত করলে যে জিনিসটা পাওয়া যায় সেটাকে বলে পরিবেশ। যেমন তুমি বাড়িতে আছো, তুমি একটা জায়গায় আছো, এবার সেখানে থাকার জন্য তোমার অনেক জিনিস প্রয়োজন। কি কি? বায়ু দরকার, জল দরকার, মাটি দরকার, মেনলি তিনটে জিনিস দরকার। এছাড়াও আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন জন্তু জানোয়ারের উপর নির্ভরশীল, ঠিক আছে? এবার তাদেরকেও দরকার। যেমন কাক আছে, বিভিন্ন পাখি আছে, আমাদের পোষা কুকুর আছে, বা বাইরে যে কুকুর আছে, এরা সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাদের জীবনের সঙ্গে জড়িত। তাই এই সমগ্র জিনিসটাকে নিয়ে যে সমষ্টিতে তৈরি হয় সেইটাকে আমরা বলবো পরিবেশ। বোঝা গেল? তাহলে পরিবেশের উপাদান আছে। পরিবেশের দুটো উপাদান মিলে, একটা হচ্ছে জড় উপাদান, একটা হচ্ছে সজীব উপাদান। তাহলে পরিবেশের জড় এবং সজীব উপাদানগুলো কি কি সেটা আমরা একবার দেখি। পরিবেশের সজীব উপাদান হচ্ছে গাছপালা, কীটপতঙ্গ, পশু পাখি, মানুষ, এরা হচ্ছে সজীব উপাদান যাদের প্রাণ আছে। আর জড় উপাদান কোনগুলো? সেটা মেন হচ্ছে বায়ু, জল, মাটি, আলো। এই চারটে হচ্ছে মেন জড় উপাদান। এছাড়াও আরও অনেক কিছু আছে, এইগুলো ছাড়া আমাদের পরিবেশ তৈরি হবে না। বোঝা গেল? তাহলে বায়ুমণ্ডল কাকে বলে? তাহলে পরিবেশের একটা মেন উপাদান দেখলাম বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল কাকে বলবো? বায়ুমণ্ডল হচ্ছে যে আমাদের এই পৃথিবীর চারিদিকে, পৃথিবীকে বেষ্টন করে যে নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি একটা গ্যাসের একটা বিশাল আস্তরণ আছে, এবং যেটা প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই দেখো এখানে 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে গ্যাসের আবরণটা আছে, সেই আবরণটাকেই বলবো আমরা বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মেনলি কি করে? মহাবিশ্ব থেকে যে সমস্ত ক্ষতিকর রশ্মি আছে, আল্ট্রাভায়োলেট রশ্মি, মহাজাগতিক রশ্মি, এই রশ্মিগুলো থেকে পৃথিবীর জীবকুলকে রক্ষা করে, ঠিক আছে? যেন এটা আমাদের একটা গার্ড করে রেখেছে, একটা সিকিউরিটি গার্ড, যেটা বাইরে থেকে অন্যান্য যে রশ্মিগুলো আছে সেই রশ্মিগুলো থেকে আমাদেরকে রক্ষা করে। বায়ুমণ্ডলের উপাদানগুলি কি কি আলোচনা করো। বায়ুমণ্ডলের উপাদান হচ্ছে, এখানে একটা দেখো ছক করা আছে। বায়ুমণ্ডলের উপাদানগুলিকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প আর ধূলিকণা। গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে মেন উপাদান হচ্ছে নাইট্রোজেন, 78% থাকে আয়তনগতভাবে। তারপরে অক্সিজেন 20.95% থাকে। নিষ্ক্রিয় গ্যাস 0.93, কার্বন ডাইঅক্সাইড 0.03% থাকে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের গ্যাসীয় উপাদান। এছাড়া জলীয় বাষ্প থাকে। জলীয় বাষ্পটা কীরকম? সেটা ঋতুভেদে পরিবর্তন হয়। যেমন বর্ষাকালে বেশি থাকে, শীতকালে তুলনামূলক কম থাকে। ধূলিকণা কি? এছাড়াও বাতাসের মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা থাকে, যেমন কার্বন থাকে, সিলিকন থাকে। যদি দূষণ বেড়ে যায় তাহলে এদের পরিমাণ বেড়ে যায়, এবং এর সঙ্গে আরও অনেক কণা যুক্ত হয়, যেগুলো মানুষের শরীরের পক্ষে খারাপ। চলো, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে শ্রেণীবিভাগ করো এবং সংক্ষিপ্ত আলোচনা করো। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, আর হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। এই কথাটার মধ্যেই বুঝতে পারছো, হোমোস্ফিয়ার মানে হচ্ছে সমসত্ব। তাহলে এমন একটা বায়ুমণ্ডল যেটা হচ্ছে সমসত্ব, সব জায়গার ঘনত্ব একই রকম। তাহলে এই হোমোস্ফিয়ার 88 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত বিস্তৃত, এবং এখানে বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, জৈব অজৈব কণা আছে,
ঠিক আছে। আর হেটারোস্ফিয়ার কোনগুলো? এই 88 কিলোমিটারের ওপরে যখন যাব তখন কোনো কোনো জায়গায় কোনো কোনো গ্যাসের আধিক্য লক্ষ্য করা যায়, বুঝতে পেরেছ? যেমন 88 থেকে 200 কিলোমিটার পর্যন্ত পাওয়া যায় নাইট্রোজেন স্তর, 200 থেকে 1000 কিলোমিটার পাওয়া যায় অক্সিজেনের স্তর, পারমাণবিক অক্সিজেনের স্তর, 1000 থেকে 3500 কিলোমিটার পর্যন্ত পাওয়া যায় হিলিয়ামের স্তর, এবং 3500 থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত হাইড্রোজেনের স্তর। 10,000 কিলোমিটার পর্যন্ত মোটামুটি বায়ুমণ্ডল থাকে, তারপরে যা থাকে সেগুলো আয়ন থাকে, এবং তারপরে 16,000 17,000 ওখানে কিছু থাকে না, প্রায় নাই বললেই শেষ। তাহলে কারম্যান রেখা কাকে বলে? কারম্যান রেখা হচ্ছে একটা কাল্পনিক রেখা যেখানে আমাদের বায়ুমণ্ডল শেষ হচ্ছে। তাহলে সমুদ্র তল থেকে 10,000 কিলোমিটার উচ্চতায় মহাকাশ এবং বায়ুমণ্ডলের সীমানা নির্দেশক হিসাবে যে কাল্পনিক রেখা ব্যবহার করা হয় তাকে কারম্যান রেখা। তার মানে কারম্যান রেখা হচ্ছে একটা কাল্পনিক রেখা, বুঝতে পারছো, যেখানে বায়ুমণ্ডলটা শেষ হয়েছে বলে ধরা হয় এবং তারপর থেকে মহাজাগতিক মহাকাশ শুরু হচ্ছে এরকম একটা ধরা হয়। এগুলো সব শর্ট কোশ্চিন দেয়, তবে করবে। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বায়ুর অস্তিত্ব প্রমাণ পাওয়া গেছে? 1000 কিলোমিটার পর্যন্ত বায়ুর অস্তিত্ব পাওয়া যায়। তারপরে দেখা যায় যে সেগুলো টেম্পারেচার এত বেশি যে সেগুলো আয়ন আকারে থাকে, বুঝতে পেরে গেছে? উচ্চতা ও উচ্চতা বা চাপের পরিবর্তন অনুসারে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের শ্রেণী বিভাগ করো। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ এইখানে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, এখানে যেমন 6টা স্তর আছে, এই 6টা স্তর কত দূর পর্যন্ত বিস্তৃত, সেখানে কি কি গ্যাস থাকে এবং তার বৈশিষ্ট্য কী সেগুলো লেখা আছে। দেখো স্তরগুলো কিন্তু পরপর মনে রাখবে। প্রথমে আছে ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার। এবার ট্রপোস্ফিয়ার 0 থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, স্ট্র্যাটোস্ফিয়ার 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মেসোস্ফিয়ার 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, থার্মোস্ফিয়ার 80 থেকে 500 কিলোমিটার বিস্তৃত, এক্সোস্ফিয়ার 500 থেকে 1,500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর ম্যাগনেটোস্ফিয়ার 1,500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ব্যাস, বায়ুমণ্ডল শেষ হয়ে গেল। টপোস্ফিয়ার দেখো নিচে +15 ডিগ্রি গড় টেম্পারেচার, +15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -56 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এর পাল্লা। মেন গ্যাস নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এটা অত কিছু মনে রাখার দরকার নেই, কারণ টপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের চাপ সর্বাধিক, তারপর যত আমরা ওপর দিকে উঠবো তত বায়ুমণ্ডলের চাপ আস্তে আস্তে কমবে। বিশেষ বৈশিষ্ট্য কি? বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ট্রপোস্ফিয়ারের মধ্যে ঝড়, বৃষ্টি, বজ্রপাত হয় এবং তাই জন্য একে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, বুঝে গেল? এবং এইখানেই ভূপৃষ্ঠের উষ্ণতা এবং জলচক্র নিয়ন্ত্রিত হয়। জলচক্র মানে হচ্ছে ওই যে সমুদ্রের জল ওপরে মেঘ হচ্ছে, মেঘ থেকে আবার সেটা মাটিতে বৃষ্টির আকারে নেমে আসছে, তার মানে একটা জলচক্র তৈরি হচ্ছে, জলটা সার্কুলেট হচ্ছে, তাই না? তাহলে তো জলটা সার্কুলেট না হলে তো এক জায়গায় আটকেই থাকতো। এরপর আসছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার -56 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এর পাল্লা। এখানে নাইট্রোজেন, অক্সিজেন এবং মেন গ্যাস হচ্ছে ওজোন গ্যাস থাকে। তো এর কাজ কি? প্রথমত এর বৈশিষ্ট্য কি? এখানে ঝড় বৃষ্টি কিছু হয় না, তার কারণ এখানে জলীয় বাষ্প নাই, ঠিক আছে? ওই জন্য এটাকে বলা হয় শান্ত মণ্ডল। আরও পরে প্রশ্ন পড়ব। এই স্তরটার বিশেষ তথ্য হচ্ছে যেখানে ওজোন স্তর থাকে একটা, ঠিক আছে? ওজোন স্তরটা কি করে? সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মিটা আছে সেটাকে আটকিয়ে দেয়, যাতে সেটা পৃথিবীতে না প্রবেশ করতে পারে, ঠিক আছে? চলো, এরপর হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর উষ্ণতা পাল্লা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -93 ডিগ্রি সেন্টিগ্রেড। এই মেসোস্ফিয়ার স্তরটা হচ্ছে সব থেকে ঠান্ডা স্তর, -93 ডিগ্রি সেন্টিগ্রেড। চিন্তা করতে পারবে না এত ঠান্ডা, তোমরা কোনোদিন দেখোই নাই যে -93 ডিগ্রি কত হয়, তাই না? মেন গ্যাস কি? নাইট্রোজেন, অক্সিজেন আয়ন আর নাইট্রিক অক্সাইডের আয়ন, ঠিক আছে? চাপ খুব কম, আর এটা হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর এবং এইখানে উল্কাপিণ্ডটা ধ্বংস হয়ে যায়। তার কারণে এত ঠান্ডা, যেখানে যখন গরম উল্কাপিণ্ড প্রবেশ করে সঙ্গে সঙ্গে ছাই হয়ে যায়। এরপর হচ্ছে থার্মোস্ফিয়ার। এটা 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, -93 ডিগ্রি থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এর টেম্পারেচার যায়, তাহলে এটা মোটামুটি গরম স্তর। এখানে মেনলি গ্যাসীয় উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে, এত গরম যে ও আয়নিত অবস্থায় থাকে, ঠিক আছে? এখানে মেরুজ্যোতি লক্ষ্য করা যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এই থার্মোস্ফিয়ার স্তরটার আরেকটা নাম আছে, এটাকে আয়নোস্ফিয়ার বলে, কারণ এখানে এই গ্যাসীয় যে উপাদানগুলি থাকে সেগুলো তারা আয়নিত অবস্থায় থাকে। আর এখানে বেতার তরঙ্গ
এই স্তর থেকে প্রতিফলিত হয়। আগেকার দিনে যখন টিভি রেডিও বেতার তরঙ্গের মাধ্যমে চলতো তখন এই স্তর থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসতো। এরপর হচ্ছে এক্সোস্ফিয়ার, 500 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 1200 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে তাপমাত্রা, 1650 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। সব থেকে গরম স্তর হচ্ছে এই এক্সোস্ফিয়ার। যত কিছু পয়েন্ট বলছি এই পয়েন্টগুলো থেকে ছোট ছোট কোশ্চেন দেয়। এখানে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস থাকে, মেন গ্যাস হচ্ছে। আর এইখানেই আমাদের কৃত্রিম উপগ্রহ আর মহাকাশ কেন্দ্রগুলো এই এক্সোস্ফিয়ার স্তরে অবস্থিত। এগুলো কিন্তু ছোট ছোট কোশ্চেন দেয়। লাস্ট হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারে কোনো গ্যাস থাকে না, 1500 থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে প্রোটন আর ইলেকট্রন থাকে মেনলি, বুঝতে পারছেন। এখানে ভূচুম্বক ক্ষেত্রের উৎসস্থান। আমাদের ভূচুম্বক, আমাদের পৃথিবীতে একটা চুম্বক বলা হয়, তো সেই ভূচুম্বকটা তৈরি হয় এই ম্যাগনেটোস্ফিয়ার স্তরটার জন্য। বুঝতে গেল? চলো নেক্সট। বেশ, বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর তাপমাত্রা কীরকম হতো? বায়ুমণ্ডল না থাকলে সূর্যের যে আলো সেটা সরাসরি এসে মাটিতে পড়তো এবং বায়ুমণ্ডলের শোষণ টোষণ কিছু ব্যাপার নাই। তার মানে দিনের বেলায় প্রচণ্ড গরম হয়ে যেত, আর রাত্রেবেলায় কী হতো, সব তাপটা যেটা শোষণ করেছে সেটা সে বিকিরণ করে দিত, রাত্রেবেলায় প্রচণ্ড ঠান্ডা হয়ে যেত। তাহলে তাপের কুপরিবাহী বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর তাপমাত্রা দিনের বেলায় খুব বেশি ও রাত্রিতে খুব কম হতো। বুঝতে পারলে? আমি ব্যাখ্যা করে বলে দিলাম যে কেন হতো। চলো নেক্সট। ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে কেন? মেনলি ট্রপোস্ফিয়ারে জলীয় বাষ্প আছে, ঠিক আছে, এবং ট্রপোস্ফিয়ারে যে বাতাস, সেই বাতাসের ঘনত্ব খুব বেশি, এবং ট্রপোস্ফিয়ারে যত উপরের দিকে যাব তত টেম্পারেচার কমতে থাকে। এবং এখানে বায়ুমণ্ডলের ঘনত্ব কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, টেম্পারেচারও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। বিশেষ করে টেম্পারেচারের ভ্যারিয়েশনটা খুব বেশি হয়, ঠিক আছে। যেমন কখনো কখনো দেখা যায় যে সমুদ্র পৃষ্ঠের ওপরকার জলটা প্রচণ্ড গরম হয়ে গেল, আবার তোমার মাটির ওপরে যে বাতাসটা আছে সেটা অত গরম হলো না, তার ফলে নিম্নচাপের সৃষ্টি হলো। যখনই নিম্নচাপের সৃষ্টি হবে তখন বাতাস এক জায়গা থেকে এক জায়গায় দৌড়াবে, ঠিক আছে। এছাড়া যেহেতু জলীয় বাষ্প আছে সেহেতু একটা জল চক্র সৃষ্টি হয়। সমুদ্র বা পুকুরের যে সমস্ত জলটা আছে সেটা জলীয় বাষ্প হয়ে আকাশে চলে যায়, মেঘের আকার ধারণ করে এবং তারপর সেই মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টির আকারে মাটিতে নেমে আসে। ওই জন্য এই স্তরটাতে যেন সবসময় ঝড় বৃষ্টি ঝঞ্ঝা এসব লেগেই গেছে। ওই জন্য এটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল বা অশান্ত মণ্ডল। বুঝে গেল? নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয় এবং এর কারণ কি? দেখো, ট্রপোস্ফিয়ার স্তরটাকে বলা হয় ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর, কারণ যত উপরের দিকে উঠবো তত টেম্পারেচার কমতে থাকে। যত উপরের দিকে উঠে যায় বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমশ হ্রাস পায়। প্রতি 1 কিলোমিটার যদি উঠি তাহলে তাপমাত্রা হ্রাস পায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে যায়, ঠিক আছে। এটার একটা নাম আছে, এটাকে বলা হয় ল্যাপস রেট। নেক্সট চলো, বায়ুমণ্ডলের উপস্থিতিতে মোট গ্যাসীয় ভরের কত ভাগ ট্রপোস্ফিয়ারে থাকে? আমাদের বায়ুমণ্ডলে যত গ্যাস আছে তার ম্যাক্সিমামটাই আছে ট্রপোস্ফিয়ারে, প্রায় 75%, 75% আছে আমাদের এই ট্রপোস্ফিয়ারে। ট্রপোপোজ কি? এই যে ট্রপোস্ফিয়ার যেখানটায় শেষ হচ্ছে এবং স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শুরু হচ্ছে সেইখানটাতে কিছুটা জায়গা টেম্পারেচার উষ্ণতা মোটামুটি সমান থাকে, সেই জায়গাটাকে বলা হয় ট্রপোপোজ। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমানা, ঠিক আছে, ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থলে বায়ুর উষ্ণতা হ্রাস পায় না, আবার বৃদ্ধিও পায় না, অর্থাৎ প্রায় ধ্রুবক থাকে। এই অঞ্চলকে ট্রপোপোজ বলে। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন? কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে তোমার খুব অল্প পরিমাণে ধুলো থাকলেও জলীয় বাষ্প থাকে না, মেঘ সৃষ্টি হতে পারে না, জলীয় বাষ্প না হলে তো মেঘ বৃষ্টি হবে না, এবং তাই জন্য এই যে স্তরটা আছে এই স্তরে কোনো ঝড় বৃষ্টি কিছু হয় না। তাই জন্যই এই স্তরটাকে আমরা বলা হয় শান্তমণ্ডল, ঠিক আছে। এই স্তরটাকে বলা হয় শান্তমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোনোস্ফিয়ার বলা হয় কেন? কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে একটা গুরুত্বপূর্ণ গ্যাস থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে ভূপৃষ্ঠের সাপেক্ষে 16 কিলোমিটার উপর থেকে 30 কিলোমিটার পর্যন্ত একটা ওজোন গ্যাসের স্তর থাকে। এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে অনেক সময় ওজোনোস্ফিয়ারও বলা হয়। কিছু কিছু বইয়ে ওজোনোস্ফিয়ার উল্লেখ করে। স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুর উষ্ণতা ট্রপোস্ফিয়ার তুলনায় বেশি হয় কেন? তার কারণ বুঝতেই পারছো যে স্ট্র্যাটোস্ফিয়ারে কি থাকে, ওজোন স্তর থাকে। এই ওজোন স্তরটা কি করে? সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মি আসে সেই রশ্মিটাকে শোষণ করে নেয়, এবং তাই জন্যই এই ওজোন স্তরটা গরম হয়ে যায়, এবং তাই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারটা ট্রপোস্ফিয়ারের থেকে গরম হয়। বুঝে গেল? কোন স্তরে জেট বিমান চলাচল করতে পারে এবং কেন?
স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা আছে এই স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে, কারণ এই স্তরটাতে ঝড় বৃষ্টি বজ্রপাত হয় না, জলীয় বাষ্প নাই তো, ঝড় বৃষ্টি হয় না বলেই এই স্তরটা শান্ত, তাই জন্য এখানের মধ্যে জেট বিমান চলাচল করতে। যদি ঝড় বৃষ্টি হতো তাহলে কিন্তু জেট বিমান চলাচল করতে পারতো না। স্ট্র্যাটোপোজ কি? স্ট্র্যাটোস্ফিয়ার যেখানটায় শেষ হচ্ছে আর মেসোস্ফিয়ার যেখানটায় শুরু হচ্ছে তার মাঝখানের যে জায়গাটা সেইখানকার উষ্ণতা স্থির থাকে, সেই জায়গাটাকে বলবো আমরা স্ট্র্যাটোপোজ। স্ট্র্যাটোস্ফিয়ারে নাইট্রিক অক্সাইড গ্যাসের বৃদ্ধির কারণ কি? যে স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তর, সেই স্তরে কি হয়, জেট বিমান চলাচল করে এবং এই জেট বিমান থেকে এই নাইট্রিক অক্সাইড গ্যাসগুলো বের হয়, তাই জন্য এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। ঠিক আছে, নাইট্রিক অক্সাইড এইটা বৃদ্ধি পাওয়ার ফলে একটা অসুবিধা হয়, সেটা হচ্ছে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যে ওজোন গ্যাসটা আছে সেই ওজোন গ্যাসটা কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, এবং ওজোন স্তর যদি ধ্বংস হয়ে যায় তাহলে সূর্যের যে আল্ট্রাভায়োলেট রশ্মিটা আছে সেটা কিন্তু সরাসরি পৃথিবীতে ঢুকে যাবে, তাই এটা খারাপ। স্ট্র্যাটোস্ফিয়ার কীভাবে জীবজগৎকে রক্ষা করে? স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওজোন স্তরটা আছে, ঠিক আছে, এই 16 থেকে 30 কিলোমিটার পর্যন্ত যে ওজোন গ্যাসের স্তর আছে সেটা কি করে, সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে সেই রশ্মিটাকে শোষণ করে নেয়। এই রশ্মি ওজনের উৎপাদন ও বিয়োজন ব্যাহত হয়, ফলে জীবকুলের পক্ষে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবী পৃষ্ঠে পৌঁছে পড়ে না এবং এর ফলে জীবজগৎ রক্ষা পায়। প্রাকৃতিক সৌরপর্দা কি? এই যে স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা আছে এর মধ্যে যে ওজোন স্তরটা আছে এটাকে বলছে প্রাকৃতিক সৌরপর্দা। আগে বলা হতো ছাতা, এখন বলা হয় সৌরপর্দা। মানে সূর্যের যে আল্ট্রাভায়োলেট রশ্মি আছে সেটাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, একটা পর্দার মতন আকার ধারণ করছে, তাই এটাকে বলা হয় সৌরপর্দা। স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনকে পৃথিবীর রক্ষাকারী বা উপকারী, দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওজোন গ্যাসটা আছে সেটাকে বলা হয় জীবকুলকে রক্ষাকারী, কিন্তু এইটাই যখন ট্রপোস্ফিয়ারে থাকবে তখন সেটাকে বলবো দুষ্ট ওজোন বা অপকারী ওজোন। কেন? তার কারণ হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোনটা আছে সেটা আমাদের সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মি আছে সেই আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে বাঁচায়, কিন্তু ট্রপোস্ফিয়ারে যদি ওজোন গ্যাস থাকে সেটা কিন্তু আমাদের ক্ষতি করে, যেমন ধোঁয়াশা সৃষ্টি করে, আমাদের প্রাণীদের শ্বসনতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে, শস্য উৎপাদন হ্রাস করে দেয় এবং গ্রিন হাউসের প্রভাব ফেলে, অ্যাসিড বৃষ্টির পরিমাণ বাড়ায়, পাতার ক্লোরোফিলের মাত্রা কমিয়ে সালোক সংশ্লেষে ব্যাঘাত ঘটায়, জীবদেহের পরিপাক ক্রিয়া ব্যাহত করে, তার ফলে বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। তাহলে যখন ওজোন গ্যাসটা স্ট্র্যাটোস্ফিয়ারে আছে তখন সেটা ভালো, কিন্তু যখন এটা ট্রপোস্ফিয়ারে থাকবে তখন কিন্তু সেটা মানুষের পক্ষে খুব একটা ভালো না। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা? এই স্তরের সর্বনিম্ন তাপমাত্রা কত? এটা আমি এক্ষুনি বললাম যখন সেই স্তরগুলো ভাঙছিলাম, যে মেসোস্ফিয়ার হচ্ছে সব থেকে ঠান্ডা এবং এর টেম্পারেচার হচ্ছে -93 ডিগ্রি সেন্টিগ্রেড। উল্কাপিণ্ড, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার পার হওয়ার পর শুধুমাত্র মেসোস্ফিয়ারে এসেই নিভে যায়। কেন? তার কারণ হচ্ছে যে এই যখন ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ারের টেম্পারেচার খুব বেশি, এর মধ্যে দিয়ে যখন উল্কাপিণ্ড যায় তখন উল্কাপিণ্ডের মধ্যে আগুন লেগে যায়, এবং এইটাই যখন মেসোস্ফিয়ারে প্রবেশ করে, মেসোস্ফিয়ার তো খুব ঠান্ডা, তাহলে উল্কাপিণ্ডটা ঢুকেই প্রচুর ঠান্ডা হয়ে যায় এবং ছাই হয়ে যায় সঙ্গে সঙ্গে। 1650 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে তোমার এক্সোস্ফিয়ারের টেম্পারেচার, সব থেকে বেশি টেম্পারেচার, এবং এই এক্সোস্ফিয়ার থেকে যখনই সে মেসোস্ফিয়ারে ঢুকবে -93 ডিগ্রি সেন্টিগ্রেডে ঢুকবে তখনই সঙ্গে সঙ্গে সে ছাই হয়ে যাবে। মেসোপোজ কি? এই যে মেসোস্ফিয়ার প্রত্যেকেই দেখবে ট্রপোপোজ, স্ট্র্যাটোপোজ আছে, তাহলে মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় যে অঞ্চলে উষ্ণতা মোটামুটি স্থির সেইটাকে বলবো আমরা মেসোপোজ। থার্মোস্ফিয়ারের উষ্ণতা সর্বোচ্চ মান কত? থার্মোস্ফিয়ার হচ্ছে গরম স্তর, এর টেম্পারেচার হচ্ছে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার বলা হয় কেন? কারণ থার্মোস্ফিয়ারে কোনো গ্যাস নেই। এটা কি সূর্যের গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি এবং এক্স রশ্মি, মহাজাগতিক রশ্মি এইগুলোর প্রভাবে এর মধ্যে যে গ্যাসীয় মাধ্যম গ্যাসগুলো যেগুলো থাকে সেগুলো ভেঙে যায়, দিয়ে ইলেকট্রনগুলো মুক্ত করে, তার ফলে কি হয়, গ্যাসগুলো তখন আয়নিত অবস্থায় থাকে। এখানে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস আছে বটে, কিন্তু ওই সমস্ত রশ্মির প্রভাবে হাইড্রোজেন হিলিয়াম থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এরা H+ এবং He2+ সে পরিণত হয়। এই জন্যই থার্মোস্ফিয়ারকে বলে আয়নোস্ফিয়ার। তাহলে কোনো প্রাকৃতিক গ্যাস এখানে থার্মোস্ফিয়ারে নেই, এই আয়নিত অবস্থায় আছে যে সমস্ত গ্যাসগুলো আছে। বায়ুমণ্ডলে কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? ওই
আমাদের আয়নোস্ফিয়ার স্তর থেকেই হয়, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার থেকেই হয়, এবং মেরুজ্যোতিও কিন্তু এই আয়নোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। মেরুজ্যোতি জিনিসটা হচ্ছে যে ওই থার্মোস্ফিয়ারে যেহেতু আয়নিত অবস্থায় থাকে, তাহলে ওখানে এই চৌম্বক ক্ষেত্রের জন্য একটা অদৃশ্য আলো লক্ষ্য করা যায়, খুব সুন্দর দেখতে, সেটাকে আমরা মেরুজ্যোতি বলি। মেরুজ্যোতি বা মেরু প্রভা কি? এই আয়নোস্ফিয়ারের উপস্থিত তড়িৎগ্রস্ত অণু বা পরমাণুর চৌম্বক বিক্ষেপের ফলে সুমেরু ও কুমেরু অঞ্চলে এরকম আলোর বিচ্ছুরণ দেখা যায়। যখনই কোনো তড়িৎগ্রস্ত অণু বা পরমাণু কোনো জায়গায় ত্বরান্বিত হবে, অর্থাৎ তার ত্বরণ থাকবে, তখনই সেখান থেকে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ হবে। এই আয়নোস্ফিয়ার স্তরে তড়িৎগ্রস্ত অণু আছে বা গ্যাসীয় অণু আছে, এবার এরা কি করে, ওই চুম্বক ক্ষেত্রের মধ্যে বিক্ষিপ্ত হয় এবং তাদের মধ্যে তোমার ত্বরণের সৃষ্টি হয়, তখন সেখান থেকে ওই তড়িৎচুম্বকীয় আলো বিচ্ছুরণ হতে দেখতে পাওয়া যায়। এটাকেই বলা হয় মেরুজ্যোতি। কোন স্তর থেকে কৃত্রিম উপগ্রহ বা মহাকাশ স্টেশনগুলি পৃথিবীর চারিদিকে ঘোরে? তো আমাদের যে থার্মোস্ফিয়ার, তার পরের স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। সেই এক্সোস্ফিয়ার স্তরেই কিন্তু কৃত্রিম উপগ্রহগুলো আছে বা মহাকাশ স্টেশনগুলো আছে এই এক্সোস্ফিয়ার স্তরে। বায়ুমণ্ডলে কোন স্তরটি প্রায় বায়ুশূন্য? ম্যাগনেটোস্ফিয়ারে কোনো বায়ু নেই, ম্যাগনেটোস্ফিয়ারে কোনো বায়ু নেই, কিছুই নেই। বায়ুমণ্ডলে কোন কোন স্তরে উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা বৃদ্ধি পায়? দেখো, এই স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, প্রায় এক্সোস্ফিয়ার, এই যে তিনটে স্তর আছে, এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। বায়ুমণ্ডলে কোন কোন স্তরে উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায়? ট্রপোস্ফিয়ারে জানি, আর একটা হচ্ছে মেসোস্ফিয়ার। এই দুটো স্তরে যত ওপর দিকে উঠব তত উষ্ণতা হ্রাস পাবে। ল্যাপস রেট বলতে কি বোঝো? যখন ওপরে উঠব তখন হয় উষ্ণতা হ্রাস পাবে বা উষ্ণতা বৃদ্ধি পাবে। এই যে উষ্ণতার পরিবর্তনের যে হার, এইটাকে বলে ল্যাপস রেট। সাধারণত উষ্ণতা বৃদ্ধির হারকে ল্যাপস রেট বলে, কিন্তু উষ্ণতা পরিবর্তন হলেই সেটাকে আমরা, যে হারে পরিবর্তন হচ্ছে সেটাকে বলবো ল্যাপস রেট। এটা ট্রপোস্ফিয়ারে প্রায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার কমে যায়। অ্যালবেডো কি? অ্যালবেডো হচ্ছে, এটা মাঝে মাঝে দেয়, অ্যালবেডো হচ্ছে যে এই সূর্য থেকে যে আলোটা আসে তার 60% ভূপৃষ্ঠ তথা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, ঠিক আছে? আর বাদবাকি যে 40% আছে সেই সূর্যরশ্মি বিকিরিত হয়ে আবার মহাশূন্যে ফিরে যায়। এই 40% সূর্যরশ্মিকে বলা হয় অ্যালবেডো। বছরে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির হার কত? প্রত্যেক বছর আমাদের পৃথিবীর উষ্ণতা 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড করে বাড়ছে। এটা পয়েন্টটা পড়ে নাই, পয়েন্ট হবে, 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড করে বাড়ছে। বিভিন্ন কারণে, কি কারণ আছে সেটা আমরা পরের দিন পড়ব। বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো? এমনিতে ট্রপোস্ফিয়ারে কি হয়, সাধারণ নিয়ম, এটা হচ্ছে সাধারণ নিয়ম, যে যত আমরা উপরে উঠবো তত ঠান্ডা হয়। দেখবি পাহাড়ে গেলে পাহাড় অনেক ঠান্ডা, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, ঠিক আছে? যেমন পার্বত্য উপত্যকায় এই জিনিসটা ঘটে, যত উপরে উঠবো তত তোমার উষ্ণতা আস্তে আস্তে বাড়বে। এইটাকে বলে বৈপরীত্য উত্তাপ, ঠিক আছে? পরিচলন কাকে বলে? পরিচলন স্রোত বলতে কি বোঝায়? পরিচলন মানে হচ্ছে যে আমরা যখন জলকে গরম করি তখন একটা শব্দ শুনতে পাই, দেখবা সো করে শব্দ শুনতে পাই, ওটা অ্যাকচুয়ালি পরিচলন। ওখানে কি হয়, যে জলের অণুগুলো পাত্রের তলা থেকে পাত্রের ওপরে উঠে আসে। জলের অণুগুলো পাত্রের তলা থেকে গরমটা নেয়, তাপটা নেয়, দিয়ে গরম হয়, দিয়ে ওপর দিকে উঠে আসে। অর্থাৎ এক্ষেত্রে পরিচালনের ক্ষেত্রে কি হয়, অণুগুলো নিজেরাই গরম জায়গা থেকে শীতলতর অংশে স্থানান্তরিত হয় নিজের থেকে, এবং এইটাকেই বলা হয় পরিচলন। যখন কণাগুলো নিজেরাই উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অংশে স্থানান্তরিত হয় তখন সেই তাপ সঞ্চালন করে, এবং তাপ সঞ্চালন করে তখন তাকে বলবো পরিচলন। তরল বা গ্যাসীয় পদার্থ উত্তপ্ত হলে তার আয়তনের প্রসারণের জন্য ঘনত্ব হ্রাস পায়, ফলে উত্তপ্ত তরল গ্যাসীয় পদার্থগুলি হালকা হয়ে উপরে উঠে যায়। উপরে শীতল ভারী অংশ নিচে নেমে আসে, এর ফলে যে চক্রাকার স্রোতের সৃষ্টি হয় তাকে পরিচলন স্রোত বলে। কিছুই নয়, যে তরল বা গ্যাসের অণুগুলো কি হয়, গরম হলে হালকা হয়ে যায়, তখন সে উপরের দিকে উঠে যায়, আর উপরের যেগুলো ঠান্ডা সেগুলো তো ভারী, তখন তারা নিচে নেমে আসে। এইভাবে একটা চক্র সৃষ্টি হয়, সেইটাকে বলবো আমরা পরিচলন স্রোত। এই যে ঘুরছে এটাকে বলবো পরিচলন স্রোত। পরিচলন স্রোত কিভাবে বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে? ভূপৃষ্ঠে আমাদের পৃথিবীতে অবস্থিত কোনো স্থানে বায়ুর প্রাকৃতিক কারণে উত্তপ্ত হয়ে আয়তন, প্রাকৃতিক কারণে কোনো জায়গায় হয়তো কোনো জায়গায় বাতাস এমনি গরম হয়ে গেল, তখন গরম হলে কী হবে, সে হালকা হয়ে যাবে, তখন উপরে উঠে যাবে, তখন সেখানে কী হবে, নিম্নচাপ বা একটা ভ্যাকিউম সৃষ্টি হবে, তখন তার চারপাশের বাতাসগুলো সেইখানে
ছুটে আসবে, উচ্চ চাপযুক্ত বাতাস সেখানে ছুটে আসবে, এর ফলে একটা বায়ুপ্রবাহ সৃষ্টি হবে। ওই জন্য দেখবা আমাদের স্থলভূমিতে সবসময় বায়ুপ্রবাহ লেগেই রয়েছে। তার মানে প্রাকৃতিক কারণেই এই পৃথিবীর বিভিন্ন জায়গায় গরম হওয়ার যে পরিমাণ সেটা বিভিন্ন রকম হয়। এখন হয়তো এখানে দেখছি খুব গরম, আবার একটুখানি দূরে গিয়ে দেখবে যে সেখানে অতটা গরম নেই। এই কারণেই আমরা দেখি যে তুমি হয়তো এক জায়গায় দাঁড়িয়ে আছো, সেখানে বৃষ্টি পড়ছে না, কিন্তু জাস্ট 100 কি 200 মিটার দূরে গেলে দেখছে সেখানে বৃষ্টি পড়ছে, কারণ সেখানকার পরিবেশটা আলাদা। তাহলে এই যে বায়ুপ্রবাহ, এই যে বায়ুর চাপের পার্থক্যের জন্য যে বায়ুপ্রবাহ হয়, এইটাকে বলা হয় পরিচলন স্রোতের জন্যই হয়। ঝড় কি, কয়েকটি ঝড়ের উদাহরণ লেখো। ঝড় বুঝতে পারছো যে কোথাও যদি নিম্নচাপের সৃষ্টি হয় তাহলে ঝড় সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের অভিমুখে উচ্চ বেগে যে বায়ুপ্রবাহ ছুটে আসে তাকে ঝড় বলে। হঠাৎ দেখো যে গরমকালে আমাদের বিকেলবেলায় কী হয়, কালবৈশাখী ঝড় হয়। তার মানে কি, কোনো একটা জায়গায় খুব গরম, মানে বাতাসের নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং তার আশেপাশে উচ্চচাপযুক্ত বাতাস তখন কী করছে, সেই জায়গাটাতে ছুটে যাচ্ছে। তখন যখন খুব জোরে ছুটে যাবে তখন আমরা সেটাকে বলবো ঝড়। যেমন সাইক্লোন, টর্নেডো, হ্যারিকেন, টাইফুন, এইগুলো হচ্ছে বিখ্যাত ঝড়। ঝড় কিভাবে সৃষ্টি হয় তোমরা এতক্ষণ বুঝতে পেরেছ যে উচ্চ নিম্নচাপযুক্ত অঞ্চলে বায়ুচাপের তারতম্যের কারণে বায়ুপ্রবাহ ঘটে। কোনো কারণে ভূসংলগ্ন কোনো অঞ্চলে বায়ু যদি অধিক উত্তপ্ত হয়ে ওঠে তাহলে ওই অঞ্চলে বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায়। আমি বলে দিই এমনিতে যে হয়তো কোনো একটা জায়গাতে বাতাসটা হঠাৎ করে খুব বেশি গরম হয়ে গেল, তখন সেই বাতাসটা হালকা হয়ে ওপর দিকে উঠে যাবে এবং তখন সেইখানে একটা শূন্যস্থান সৃষ্টি হবে, একটা ভ্যাকুয়াম সৃষ্টি হবে। তখন তার চারিপাশের বাতাসগুলো কী হবে, সেখানে ছুটে আসবে, দিয়ে সৃষ্টি হয় ঝড়। তো এটা খুব জোরেও হতে পারে, যদি নিম্নচাপটা খুব সাংঘাতিক হয় তখন খুব জোরেও হতে পারে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমাদের যে প্রথম যে ইউনিটটা ছিল, প্রথম যে অংশটা ছিল, সেই অংশটাতে আমরা কি বুঝলাম, মেনলি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে 6টা স্তর আছে, যে 6টা স্তর আছে, সেই 6টা স্তরের কি বৈশিষ্ট্য এবং সেখানে কি কি হয়, প্রাকৃতিক বৈশিষ্ট্য কি এবং সেখানে কি কি হয়। প্রচুর প্রশ্ন আছে, ছোট ছোট সবই প্রশ্ন, এবং এগুলোকে বুঝতেই পারছো তোমাদেরকে মনে রাখতে হবে। ওই জন্য এগুলোকে বলছি জ্ঞানমূলক প্রশ্ন, বোঝার থেকে জ্ঞানটা বেশি। পড়তে পড়তে একটা ছবি তো তৈরি হবেই মাথার মধ্যে, সেগুলো সেগুলো নিজেকে বুঝতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এটাকে মুখস্থও করে নিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। পরের দিনকে আমরা নেক্সট যে পার্টটা আছে এই চ্যাপ্টারেরই, সেই চ্যাপ্টারটা শুরু করব। আমরা আস্তে আস্তে পড়বো যাতে করে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে বোঝা যায়। ঠিক আছে।